বলছি যে আমি একটা মেডিক্লেম ধরো করতে চাইছি, তাহলে আমার ওই মেডিক্লেমটা মানে করার আগে কি কি প্যারামিটার দেখে নেওয়া উচিত? মানে কোনো জায়গায় একটা বড় জায়গায় ভর্তি হতে গেলে যেমন স্কুলের ফর্মগুলো সব দেখে নেওয়া উচিত, ওই ওই মেডিক্লেমের ক্ষেত্রে তাহলে কি? অতীতে কোনো একটা সার্জারি করে এসেছেন, বলতে ভুলে গেছেন বা ইচ্ছাকৃতভাবে বললেন না, ওই কোম্পানি কম দিচ্ছে, ওই কোম্পানি বেশি টাকা নিচ্ছে। হ্যাঁ, এটা তো সচরাচর বাঙালিদের মধ্যে বেশি হয়, ব্যাপারটা হয় কি, বার্গেনিং করা। একদম কম পয়সা ভালো জিনিস হয় না গো বাবা। নমস্কার, দ্য বং রনরি স্টোরি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম। অনেকদিন পর আবার আজকে একটা পডকাস্টের এপিসোড নিয়ে এসেছি। আজকের পডকাস্টের বিষয় কি এটা আমি বলবো না, আর পুরো পডকাস্টটা দেখো তোমরা সকলে মিলে, আস্তে আস্তে দেখতে পাবে, জানতে পারবে সব কিছু। আজকের পডকাস্টের যে এপিসোডে অতিথি আছে, আমি তার নামও বলবো না, সে নিজেই সব কিছু বলবে আজকে, ঠিক আছে? নমস্কার, আমি তারকনাথ পাত্র। দীর্ঘ 21 বছর ধরে আপনাদের বিশ্বাস, ভরসা এবং আমার সততা নিয়ে ইন্স্যুরেন্স ও ফাইন্যান্স জগৎ নিয়ে কাজ করে চলেছি। আজ আমি আপনাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো হেলথ ইন্স্যুরেন্স, মেডিক্লেম হিসেবে যেটা আমরা সব করে চিনে থাকি। বলছি, চারিদিকে এত মানুষ মারা যাচ্ছে, মানে হসপিটালে, আমি অনেক হসপিটালে ঘুরেছি, দেখেছি অনেক মানুষ মারা যাচ্ছে। তো তারা এক তো মারা যাচ্ছে, তাদের একটা দুঃখ আছে মনে, হুম, তো তারপরেও একটা বড় দুঃখ হচ্ছে যে অনেক টাকা পয়সা চলে যাচ্ছে। একদম মানে যে মানুষটা চলে গেল তার সাথে টাকাগুলো চলে গেল, কিন্তু এইটা থেকে কি বাঁচার কোনো উপায় নেই? একদম আছে। আমি একটুখানি কথা বলে নিই ব্যাপারটা সম্পর্কে। ব্যাপারটা হচ্ছে কি, একটা বাক্স সেট আছে, একটা বাক্সে, এর মধ্যে আমাদের জীবনে তিল তিল করে সঞ্চিত সমস্ত জিনিসগুলো ওর মধ্যে সঞ্চয় করে রেখেছি। কি কি? পোস্টাল সেভিং, জুয়েলারি আইটেমস, এলআইসি, ব্যাংকিং ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড, সিপ, যাবতীয় যা ফাইন্যান্সিয়াল সবকিছুই আমার বাস্কেটে আছে। কিন্তু বাস্কেটের মধ্যে একটা ছোট্ট ছিদ্র আছে, সেই ছিদ্রটা হচ্ছে মেডিক্লেম। যেটা আমরা করি না, মানে ছিদ্র বোঝাতেই ভুলে গেছি। করি না ইন দ্য সেন্স, অনেক সময় আমরা অনেক সময় ভেবে বসি এটাই, যে অ্যাম্বুলেন্সটা আমার বাড়ির সামনে যে বাড়িটা আছে, অ্যাম্বুলেন্সটা সেই জায়গায় দাঁড়াবে। কিন্তু সেদিন আমরা বুঝবো যেদিন অ্যাম্বুলেন্সটা আমার বাড়ির দরজা করে দাঁড়াবে। সেন্সটা তখন আসবে। একটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় কি, মেডিক্লেমের ক্ষেত্রে একটা নিয়ম আছে কি, মেডিক্লেমটা সুস্থ অবস্থায় করতে হয়। আমরা অনেক সময় ভাবি কি, আমরা তো এখন ঠিক আছি, আমাদের শরীর মন, আমি এক্সারসাইজ করি, আমি ফুড হ্যাবিটস মেনটেন করি, অনেক সময় একটা চেক আপের মধ্যে থাকি, আমরা ভালো আছি, তো মেডিক্লেম করার দরকার কি আছে? মেডিক্লেমের টাকাটা তো ফালতু টাকা, এটা প্রত্যেকটা মানে সাধারণ মানুষই ভাবে। তাই না? কিন্তু আমি যদি প্রথম থেকেই আমার ইনকামের টাকা থেকে তিল তিল করে যেমন সঞ্চয় করে চলেছি, আমাদের ভবিষ্যৎ ওয়েলথ ক্রিয়েশন করে চলেছি, আমার সন্তানের লেখাপড়া, আমার কন্যা সন্তানের বিবাহ, হায়ার এডুকেশন, আমার রিটায়ারমেন্ট লাইফ, সবকিছু নিয়ে আমরা যখন ভাবি, কিন্তু আমাদের ভাবনাটা যখন মেডিক্লেমে বাদ দিয়ে হয়, কিন্তু হঠাৎ করে মেডিক্লেমের পারপাসে যদি জীবনে ঘটে যায়, আমি এতকাল যে ভেবে রেখেছি আমার সন্তানের এডুকেশন, আমার মেয়ের বিবাহ প্লাস হায়ার এডুকেশন, আমার রিটায়ারমেন্ট ফান্ডা, ওই একটি প্রবলেম যদি জীবনে কিছু ঘটে যায়, আমার সমস্ত প্ল্যান প্রোগ্রাম ভবিষ্যৎ ওয়ান নিমিষে শেষ। মানে যেটা সচরাচর হচ্ছে। একদম তাই। আমি কি বলি জানো একটা কথা, খুব বাজে খরচা হিসাবে একটা কথা বলে যাই। আমি আমার অনেক ক্ষেত্রে অনেক ক্লায়েন্ট থাকে কি, আমার একটা মাস্টারমশাই আছেন বয়স্ক, আমাকে খুব স্নেহ করেন। তিনি বলেন, তারক, মেডিক্লেমের টাকাটা খুব ফালতু দিই, কিচ্ছু হয় না।
আমি তাকে বলি, উনি কিন্তু শিক্ষক। আসলে আমি তাকে বলতে চাই, স্যার আপনি ফালতু দিয়ে থাকুন, অসুবিধা নেই, আপনার এইরকম টাকা ফালতু বিভিন্ন ভাবে চলে যায়, এটাও যাক। আমি চাই না আপনি কোনো বড় নার্সিংহোম একটা মেজর অপারেশনের মধ্যে আপনি পড়ে আছেন। মেডিক্লেম কোম্পানির আপনাকে যাবতীয় খরচা বহন করে নেবে ঠিকই, কিন্তু আপনার যন্ত্রণা, আপনার বাড়ির প্রিয় মানুষদের টেনশন, বিশাল বিশাল একটা ভাইটাল জিনিস। আপনার বেশ কয়েক দিনের গুরুত্বপূর্ণ সময়টা আপনাকে বেরিয়ে যাবে। আপনার এরকম ফালতু টাকাটা বেরিয়ে যাক, আমি চাইবো আপনার মেডিক্লেমের ওই কার্ডটা যেন ব্যবহার করতে না হয়। আপনি সুস্থ থাকুন, স্বাভাবিক চাপ থাকুন, আপনার শরীরের মধ্যে কোনো রকম ছুরি কাঁচি আঘাত যেন না পড়ে। মাস্টার সাহেব আমাকে বললেন, এটা তুমি ঠিক বলেছ, এই মেডিক্লেমটা আছে বলেই আমি কিন্তু খুব পিসফুলি থাকি, খুব আনন্দ থাকি। আমাকে ভাবতে হয় না যে একটা কিছু ঘটনা ঘটে গেলে আমার যে সমস্ত কিছু প্ল্যান প্রোগ্রাম সাজিয়ে রেখেছি সেখানে আমার হাত পড়ে যাবে, সব মানে নষ্ট যে হয়ে যাবে। আমার মেডিক্লেম আছে আর কাছে আমার তারক ভাই আছে, সব সামলে নেবে। আচ্ছা, মানে মানে মোদ্দা কথা দাঁড়ালো যে মেডিক্লেমটা প্রত্যেকটা মানুষের করা উচিত, মানে প্রত্যেকটা মানুষের, সাধারণ মানুষ হোক, মানে এভরিথিং, বড় লোক হোক, যেই হোক সে মানে সমাজে সে হয়তো অনেক বড় প্রতিষ্ঠিত, তারও মেডিক্লেম করা উচিত, যে সাধারণ মানুষ তারও মেডিক্লেম করা উচিত, এটাই দাঁড়ালো বিষয়টা। একদম তাই। মেডিক্লেমটা করলে ওই যে হাউতাসটা করতে হয় না শেষ মাসে, এটাই আমার দাঁড়ালো। আমার এত বছর অভিজ্ঞতা থেকে প্রতিটি মানুষকে আমি ফার্স্ট একটা বলি যে বাড়ি তৈরি করতে যেমন একটা পিলার লাগে, তার নিচে আমরা যেটা দেখতে পাই না, মাটির নিচে থাকে, সেটা কিন্তু মেডিক্লেম, মানে ভিত। মেডিক্লেম ফার্স্ট, তারপর আমার টার্ম ইন্স্যুরেন্স থাকবে, মিউচুয়াল ফান্ড থাকবে, ব্যাংকিং ফিক্সড ডিপোজিট থাকবে, আরো অন্যান্য ব্যাপারে, সেটা পরবর্তী সময় আমি অপেক্ষা আমি এই জন্য আলোচনা করে আরেকটা নেব। এপিসোড নেবো তোমার, কিন্তু মানে তুমি যেটা বলছো মেডিক্লেমটা প্রথম দরকার এই জন্যই যে ওই হাউতাসটা যাতে বন্ধ হয়ে যায়, একদম, মানে ওই হাউতাসটা বন্ধ হওয়ার রাস্তা একটাই আছে, মেডিক্লেম। হ্যাঁ। একটা ব্যাপার হয় কি, মেডিক্লেম যদি থাকে না, দেখবে সেই মানুষটা এমনিতেই ভালো থাকবে, না একটা বড় টেনশন তো মুক্ত থাকবে, একদম। আর তো সে তার মনের ভিতর কোনো চাপ থাকবে না, চাপ থাকবে না। এবং এবং মেডিক্লেম করার সঙ্গে সঙ্গে তার বাড়িতে তাকে জানিয়ে দেওয়া হয় যে আমার মেডিক্লেম আছে। আর একটা কথা ইম্পর্টেন্ট, ভীষণ রকম ইম্পর্টেন্ট কথা বলে রেখে, আমি যেটা সার্ভিসের মধ্যে বলে থাকি মেডিক্লেম করলে কি হয়, আমি তাকে বলি যে আপনি মেডিক্লেম করেছেন, আপনার বাড়ির প্রতিটি মানুষকে জানিয়ে দেবেন কার কাছে করেছেন, ইভেন আমার নাম্বারটা যেন তার কাছে থাকে। কারণ মেডিক্লেম এমন একটা জিনিস, হঠাৎ করে তার যদি ঘটনা ঘটে যায়, সে কাউকে কিছু বলার অবকাশ মতো পাবে না, না বলুন। তখন কিন্তু তার প্রিয় মানুষটা অন্তত ফার্স্ট আমাকে যেন ফোন করে যে মেডিক্লেম আছে, যে দেখুন ব্যাপারটা কি ঘটছে। কিন্তু এইটা একটা এই গুরুত্বপূর্ণ জিনিসটা আমরা মানে অনায়াসে ভুলে যাই, থাক ওটা পরে হবে, একটা বাড়ি হোক আগে অদ্ভুত রকম আরো আরো সাবজেক্ট গুলো আছে। আজকে আমি মেডিক্লেম সাবজেক্টের মধ্যে আছি মনে আমি এর মধ্যে ঘোরাফেরা করবো। আরেকটি ব্যাপার আছে, মেডিক্লেম থাকলে কি হয়, তখন আমার ট্রিটমেন্ট ব্যবস্থাটা ভালো জায়গায় করতে পারি। আর যদি আমার মেডিক্লেম না থাকে, আমি তখন কি করবো, আমার কাছাকাছি জায়গায় যেখানে তো আমার মন চায় না, সেখানে যেতে হবে। আমিও আমার উপযুক্ত ডাক্তার হয়তো পাবো না, সেই রকম ইন্টারনাল তার ইকুইপমেন্ট নেই, তার যদি প্যাথোলজিক্যাল বা অন্যান্য নার্সিং ব্যবস্থাও ঠিকঠাক ভাবে নেই, আমার মেডিক্লেম না থাকে সেই জায়গাটাতেই আমি প্রথম যেতে হবে, ভর্তি হতে হবে, কিছু করার থাকে। কিন্তু যদি মেডিক্লেম থাকে, আমার অভিজ্ঞতা বলছি, যদি মেডিক্লেম থাকে, সে কিন্তু ফার্স্ট আমার বেটার জায়গাটায় ভর্তি হওয়ার অপরচুনিটি খোঁজে। কারণ এই মেডিক্লেমের মধ্যে অনেক কিছু বেনিফিট আছে, অ্যাম্বুলেন্স বেনিফিট তো পাওয়া যায়, তো চাপ নেই, সে কিছু বেনিফিটটা নিতে পারে। বুঝতে পেরেছি। আমি অনেক ক্ষেত্রে শুনেছি যে, অনেক শুনেছি এবং এখনো শুনি, অনেক বন্ধু বান্ধব বলেছে, অনেক মানে মানুষ আমাদের কাকা জ্যাঠারা সব বলতো, এখনো বলে যে মেডিক্লেম করলে নাকি কোনো ক্লেম পাওয়া যায় না, মানে কোনো কোম্পানি ভালো ক্লেম দেয় না। এটা কি আদৌ সত্য? আমিও শুনি, এখনো শুনি, হয়তো আগামী দিনে শুনে যাব। ব্যাপারটা কি হয়, মেডিক্লেমের ক্ষেত্রে
এক জায়গায় থাকে এজেন্ট বা অ্যাডভাইজার, আর এক জায়গায় থাকে যিনি মেডিক্লেম করতে চাইছেন, উড বি ক্লায়েন্ট। দু তরফের কিছু প্রাথমিকভাবে সমস্যা থাকতে পারে। যিনি করছেন তিনি হয়তো 5 বছর 6 বছর বা অদূর অতীতে কোনো একটা সার্জারি করে এসেছেন, বলতে ভুলে গেছেন বা ইচ্ছাকৃতভাবে বললেন না। তিনি প্রেজেন্ট সিনারিওতে কোনো কোলেস্টেরলের একটা ওষুধ খাচ্ছেন, থাইরয়েডের একটা ওষুধ খাচ্ছেন বা বিপির একটা ওষুধ খাচ্ছেন। এজেন্ট হিসেবে জিজ্ঞেস করলেন না, উনিও বলতে ভুলে গেলেন। মেডিক্লেমের প্রাথমিক শর্তই হচ্ছে যা যা আমার শারীরিকভাবে প্রবলেম আছে বা অতীতে কোনো সার্জারি বা কিছু ঘটনা ঘটে গেছে, প্রথমে ডিক্লেয়ার করে দাও। তাতে সমস্যা হয়েছে কি, আপনার ক্ষেত্রে মেডিক্লেমের ক্লেমের ক্ষেত্রে কোনো রকম ভাবে আগামী সময় ক্লেম আটকাবে না, ক্লেম অটোমেটিক সিনারিতে পাস হয়ে যাবে। ঘটে কি, যখন ডাক্তারবাবুর কাছে যায়, ডাক্তারবাবু বলেন আপনার কি কি আছে, তিনি সেই সময় ওনার পাস্ট যা যা আছেন একদম পরপর সব বলে গেলেন। ডাক্তারবাবু বাঁদিকে কেস হিস্ট্রি লিখতে শুরু করলেন। 5 বছর আগে গলব্লাডার স্টোনের একটা অপারেশন হয়ে গেছে, উনি 10 বছর জন্য বিপি ট্যাবলেট খান, কোলেস্ট্রলটাও চলে, লিখে গেলেন। এইবার ওই কেন্দ্রিক ওনার প্রবলেমটা তৈরি হয়ে গেছে। এর আপনি যখন পলিসিটা করেছিলেন, আপনি বলেছিলেন যে 2 বছর আগে আপনার কিছুই নেই, কিন্তু অটোমেটিক আপনার এই প্রবলেমটা আছে। এক্ষেত্রে ক্লেম না পাওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায়। আচ্ছা, এরকম ব্যাপার আছে তাই তো? একদম, মানে এক্ষেত্রে দুজনের রোল প্লেটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা যারা প্রফেশনালি কাজটা করি, আমরা প্রথমেই তাকে বারবার বলার চেষ্টা করি, আপনার যা যা আছে প্রথমে ডিক্লেয়ার করে দিন। মানে আগামী দিনে আপনার সঙ্গে ভালো সম্পর্কটা যাতে বজায় থাকে, তার জন্য প্রথমেই ঝগড়া মারপিট ঢিসুম ঢিসুম হয়ে যাক। তাতে কি হয়, কেন মেডিক্লেম একটা দীর্ঘমেয়াদী কিন্তু বন্ডিং, অনেকদিন চলবে। আমি করে থাকি কি, অনেক সময় করে থাকি কি, আমার কোনো নিয়ারেস্ট ডিয়ারেস্ট আমি ক্লায়েন্ট মনে করি না, আমি মনে করি উনি আমার দাদা, উনি আমার ভাই, উনি আমার দিদি। যদি অ্যাক্সিডেন্টালি উনি কোনো একটা মেজর অপারেশনে অ্যাডমিট হয়েছেন, আমি ফার্স্ট বলি আমাকে ফোনটা করুন, আমি আপনাকে গাইড করে দেব, কোথায় কি ভালো ট্রিটমেন্ট হয়েছে এটা আপনার চাইতে আমি ভালো জানার কথা। আর যদি আমার সময় থেকে, আমি ব্যস্ত মানুষ, কাজের মধ্যে থাকি, উনি যে জায়গায় অ্যাডমিট হয়েছেন আমি চেষ্টা করি সেই জায়গায় ওই পিরিয়ডের মধ্যে পৌঁছানোর। তাতে কি হয়, উনি একটু সাহস পান যে ক্লেমের ব্যাপারে আমার এজেন্ট বা আমার ওই তারক এসে গেছে, আমার চাপ নেই। উনি মেন্টালি অনেক স্যাটিসফাইড থাকবেন। আমি কি করতে পারি, আমি আমার ক্লেম ডিপার্টমেন্টে একবার শুধু জানিয়ে দিতে পারি ক্লেমটা একটু তাড়াতাড়ি দেখবেন। এর বাইরে আমি কি করতে পারি, আরো কিছু করার পারি, কিন্তু আমি চাইছি ওনার কাছে থেকে ওনার মেন্টাল স্যাটিসফ্যাকশন ভীষণ ইম্পর্টেন্ট, যেটার জন্যই মানুষ মানে এত কথা বলে। একদম। মেডিক্লেম কিন্তু এটা বন্ডিং, একে অপরের সঙ্গে লেগে ওই বন্ডিংটা না থাকলে লোকে বলবে যে আরেকটা কি, প্রতি বছর একটা হেলথ চেকআপের একটা ব্যাপার আছে না, হুম। আমি প্রতিটা ক্লায়েন্টকে বলার চেষ্টাই থাকি যে হেলথ চেকআপটা করে নিন, প্লিজ করে নিন, কারণটা ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের যদি মেডিক্লেম না থাকে, আমরা কেউ শত প্রবৃদ্ধি হয়ে হেলথ চেকআপ করতে যাই, নিজেকে জিজ্ঞেস করা হোক। হ্যাঁ, এটা একটা সত্যি মানে বড় প্রশ্ন। কিন্তু মেডিক্লেম করাতে গেলে হেলথ চেকআপটা কেন রেখেছে, কোম্পানি নিজের স্বার্থ অনেক সময় রাখে। ব্যাপারটা হয় কি, ওই স্বার্থের সঙ্গে আমারও আগামী দিনে বড় কিছু ঘটার আগে আমিও নিজে সাময়িকভাবে বেঁচে যাব। ব্যাপারটা কি হয়, যে একটা হেলথ চেকআপ কোম্পানির তরফ থেকে ফ্রিতে দিচ্ছে, এই কারণে যদি আমি করে থাকি, তাহলে সাময়িকভাবে যদি কিছু ঘটনা ঘটে যেতে পারে, আগামী দিন যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে যদি ধরা পড়ে, তাহলে আমরা খুব পাতি বাংলায় যদি বলতে থাকি যে মেরামতি ব্যাপারটা প্রাথমিকভাবে হয়ে যায়, বড় কিছু ঘটনার আগে আমরা সাবধান হয়ে যাই।
যে এই ঘটনা ঘটতে পারে, আমরা সেই সময় প্রাথমিক ট্রিটমেন্টগুলো করে নিতে পারি। প্রতি বছর আছে ফ্রি হেলথ চেক আপ। এটা 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 আমার জানা ছিল না, এটা এটা আমারও জানা ভীষণ ছিল না। ভীষণ ইম্পর্টেন্ট। এটা ভীষণ, অনেক সময় আমরা ভুলে যেতেও পারি। ক্লায়েন্টকে জানিয়ে রাখি যে আপনারা বলবেন আপনার ওই পিরিয়ডের মধ্যে, মানে রিনিউয়ালের ডেট, আজকে প্রিমিয়াম জমা করলাম, পরবর্তী রিনিউয়ালের ভিতরে যে কোনো দিন যে কোনো সময় ফ্রি হেলথ চেক আপটা পাওয়া যায়। আমি একটা মেডিক্লেম ধরো করতে চাইছি, তাহলে আমার ওই মেডিক্লেমটা মানে করার আগে কি কি প্যারামিটার দেখে নেওয়া উচিত? মানে কোনো জায়গায় একটা বড় জায়গায় ভর্তি হতে গেলে যেমন স্কুলের ফর্মগুলো সব দেখে নেওয়া উচিত, ওই ওই মেডিক্লেমের ক্ষেত্রে তাহলে কি? প্রথমে দেখে নিতে হবে আমি কত টাকার পলিসি, যেটাকে এখানে আমাদের ভাষা বলে সাম ইন্স্যুরেন্স, ভীষণ ইম্পর্টেন্ট। আর একটা ব্যাপার হচ্ছে পরবর্তীকালে ওই পলিসির মধ্যে কো পেমেন্ট আছে কিনা। কো পেমেন্ট আনকমন একটা শব্দ না? হ্যাঁ, কো পেমেন্ট। কো পেমেন্ট হচ্ছে বিভিন্ন পলিসিতে তার এজ অনুযায়ী, তার ডিজিজ অনুযায়ী অনেক রকম ব্যাপার থাকে। মানে 70-30, মানে 70-30 মানে 70% কোম্পানি দেবে, 30% নিজের পকেট থেকে দিতে হবে, 80-20 এরকম তো কো পেমেন্ট থাকে। মানে সব পলিসি থাকে না। আমি বলতে চাইছি এইটা কো পেমেন্ট আছে কিনা জেনে নিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা বিরাট ভাইটাল পয়েন্ট। একদম। প্রি এক্সিস্টিং ডিজিজ, পিইডি, মানে পাস্ট কোনো ডিজিজ আছে, মানে অতীতে কোনো রোগ আছে আছে কিনা, থাকলে তার কি কি প্রবলেম হতে পারে, এটাও একটা বিশাল বড় এগুলো অবশ্যই ডিক্লেয়ার করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এটা একটা ব্যাপার আছে। ভীষণ ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রুম রেন্ট। রুম রেন্ট মানে অনেক সময় আমরা শুনি ওই কোম্পানি কম দিচ্ছে, ওই কোম্পানি বেশি টাকা নিচ্ছে। হ্যাঁ, এটা তো সচরাচর বাঙালিদের মধ্যে বেশি হয়, ব্যাপারটা হয় বার্গেনিং করা। একদম কম পয়সা ভালো জিনিস হয় না গো বাবু। এটা তো এটা এটা আমি মানে এটা আমিও যখন বাজারে যাই কিছু কিনি, আমাকে দোকানদার বলে, আমি তো দোকানদার কথাটা শুনি, আমি বার্গেনিং ওই জন্য খুব একটা করি না, জানি কম পয়সা ভালো জিনিস হয় না, কোনো দিনই হয় না। এটা আমার একটা অভিজ্ঞতা, আমি বলছি। এই রুম রেন্ট ব্যাপারটা কি হয়, অনেক সময় দেখা যায় সাম ইন্স্যুরেন্সের 1%, সাম ইন্স্যুরেন্সের 2%, সাম ইন্স্যুরেন্সের 10% এরকম রুম রেন্ট বেঁধে দেওয়া হয়। আচ্ছা, আমি চাইবো এই বাঁধনের মধ্যে না থেকে আমার থাকবে স্ট্যান্ডার্ড এসি রুম বা ডিলাক্স রুম বা এনি রুম, এটা বেস্ট। কারণ মানুষ যখন অসুস্থ হয়, কোনো একটা জায়গায় ভর্তি হতে গেলে সে জিজ্ঞেস করে, দাদা আপনাদের মিনিমাম রুম রেন্ট কত আছে? এটা তো হোটেলে বেড়াতে গেলে হয়। এক্ষেত্রে অনেক সময় বলে না আমাকে সব টাকাটা দেওয়া হয়নি ক্লেমের ক্ষেত্রে। আসলে ওনার রুম রেন্ট ছিল 5,000 টাকা, পলিসি রুল আর রেগুলেশনস এর মধ্যে ছিল, আর উনি ভর্তি হয়ে গেছেন 10,000 টাকা রুম রেন্ট। ওই যে বাড়তি যে 5,000 টাকা এক্সট্রা গেল, ওর সঙ্গে সমান্তরাল ভাবে ডক্টর ফিস, অ্যানাস্থেসিস ফিস, মেডিসিন ফিস সব বেড়ে যাবে, নিজের পকেট থেকে দিতে হবে। ওগুলো তখন মানে দেখে নেওয়া হয়নি। একদম রুম রেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এবার দেখে নিতে হবে কোন কোম্পানিতে কাজ যেটা করতে চাইছি তার নেটওয়ার্ক হসপিটালের ফেসিলিটিস কেমন আছে। নেটওয়ার্ক মানে কোম্পানির সঙ্গে হসপিটাল আর নার্সিংয়ের সঙ্গে একটা কস্টিং ব্যাপার স্যাপারগুলো করা থাকে। ডিজিজ যে ইনসোর্ট পার্সন উনি যদি ভর্তি হন, নেটওয়ার্কে ভর্তি হয়ে গেলে বা এগ্রিড, আমাদের ক্ষেত্রে প্রথমে অনেক কিছু ব্যাপারগুলো থাকে, টোটাল টাকাটা ক্যাশলেস হয়। দুটো ক্লেম প্রসেস আছে, একটা হচ্ছে ক্যাশলেস আর হচ্ছে রিএমবার্সমেন্ট। আমরা সবসময় রিএমবার্সমেন্টটাকে এড়িয়ে যেতে বলি। কারণ হয় কি, রিএমবার্সমেন্টের ক্ষেত্রে হয় কি, ক্লায়েন্ট নিজের টাকা খরচা করে বেরিয়ে এলেন, পরবর্তীকালে তার সমস্ত যা যা খরচা হয়েছে, ডিসচার্জ সামারি দিয়ে শুরু করে প্যাথোলজি টেস্ট সবকিছু আমরা চেয়ে নিব, এত বড় একটা প্যাকেজ হয়ে যায়, ভালো লাগে না। অনেক সময় বলে আপনি এটা দিতে ভুলে গেছেন কিংবা আমি চাইতে ভুলে গেছি, উনি বিরক্ত বোধ করেন, একটা না একটা ক্লেম ঠিক দেয়, একটা প্রবলেম হয়। এটা ক্যাশলে ওই যে নেটওয়ার্ক বললাম, ওই যে এগ্রিড বললাম, ওখানে ভর্তি হয়ে গেলে কি, আমি পরিষ্কার ভর্তি হয়ে গেলাম, ট্রিটমেন্ট করে বেরোলাম, কোম্পানি বুঝে নেবে হসপিটালের সঙ্গে, এটাই তো ভালো, আমার কোনো প্রবলেম নেই এই জায়গায়। এই জায়গাটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো আগে সব দেখে নিতে হয়, এইগুলো মানে
হেভি ভাইটাল জিনিস। আর আর মানে তোমার কাছে যা শুনছি এগুলো আমি আরো এগুলো কয়েকটা জানতামই না। আরো কয়েকটা ভাইটালের মধ্যে যেটুকু মনে পড়ছে সেটা হচ্ছে প্রি আর পোস্ট। দেখো, আমাদের যদি কোনো রকম শরীর খারাপ হয় আমরা কি দুম করে কি ভর্তি হয়ে যাই? না, না, হয় না। আমরা আমাদের কাছাকাছি কোনো এমডি বা এফআরসিস বা এমবিবিএস ডাক্তারের কাছে প্রাথমিকভাবে ট্রিটমেন্ট করতে যাই না? তারপর ডাক্তারবাবু তার মতো করে কিছু টেস্ট দিলেন, কিছু মেডিসিন দিলেন, উনি ট্রিটমেন্টের জায়গায় আমাকে রাখলেন। হুম, তারপর ডাক্তারবাবু যদি বোঝেন যে পেশেন্টকে যা কন্ডিশন আছে ওনাকে অ্যাডমিট করাতেই হবে, তারপরে অ্যাডমিট হলো তো আমি পেয়ে গেলাম ক্যাশলেস ট্রিটমেন্ট। কিন্তু এই যে আগের যে খরচাটা হয়ে গেল, কিংবা কোনো মেজর অপারেশন হলে পরের যে খরচাটা হবে, এই যে আগের যে খরচা এটাকে বলে ফ্রি, পরের যে খরচা সেটাকে বলে পোস্ট। এই আগে প্রি এবং পোস্ট এই খরচাটা পাওয়া যায়, অনেকে জানেন না। এটা তো আমি তো জানতাম না, যেমন তোমার অনেককেই জানে না আমার দর্শকরা, হয়তো এটা খুব একটা ভাইটাল প্রি জিনিস বলে গেলে। পোস্ট যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স, সমস্তটাই পাওয়া যায়। ভাইটাল কোনো রকম ব্যাপার হলে এয়ার অ্যাম্বুলেন্স, এগুলো কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সটা পর্যন্ত পাওয়া যায়। এবার দেখতে হবে পলিসির মধ্যে এই ফেসিলিটিস গুলো আছে আচ্ছা, কি ওই জন্য নেই। পলিসি করার আগে এগুলো দেখে নেওয়া উচিত। কম পয়সায় পুষ্টিকর খাবার হয় না। হয় না। বুঝতে পেরেছি। তো আমি তুমি তো অনেক কিছু নিয়ে কাজ করো, তো আমার আজকে এই যে এপিসোড, মানে এই যে পডকাস্টের এপিসোডে এসে তোমার কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো। সবচেয়ে ব্যাপার হচ্ছে আমি আমার তোমার দর্শক বা আমার মানুষজনকে যারা আমাকে শুনছে, আমার মনে হয় আরো অনেক অনেক কথা আছে মেডিকেল, ছোট সাবজেক্ট না। আমার অনেক কথা মনেও পড়ছে না। আমি মনে হয় আপনাদের ঘরে আপনার অজান্তে আপনারা অনেক কিছু জানেন না বা জেনেও কম জানেন। আমি কিছুটা বোধহয় আপনাদের ঘরে সেই ওই জানার মধ্য দিয়ে কিছুটা আলোকপাত করতে পেরেছি। সাক্ষাৎকার আমার একটা মানে স্পেশালিটি আমি চ্যানেলে আমি রাখতে চাই, যে আমার যে পডকাস্টের সাক্ষাৎকার, মানে পডকাস্ট মানে তো অ্যাকচুয়ালি সাক্ষাৎকারগুলো ছোট হোক এবং একটু মিডিয়াম হোক, বড় হোক, আমি চাই পুরো ইনস্ট্যান্ট করতে প্রশ্ন। এই যেমন তোমাকে করলাম, ঠিক আছে? কোনো স্ক্রিপ্টেড না, যাই ইনস্ট্যান্ট। তুমি যে ইনস্ট্যান্ট এত সুন্দর করে বললে, ঠিক আছে, দর্শককে বুঝিয়ে বললে, এই ন্যাচারাল ইনস্ট্যান্টই আমি চাই, মানুষ জানুক। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি গ্রামের দিকে থাকি, বালিগড়ি তারকেশ্বর। তো আমি যে কথাগুলো বললাম ভারী কথাই বলিনি। না, পাতি বাংলা যেটা বোঝে, যে কথাগুলো বললে মানুষজন বুঝবে, আমি সেই কথাই বলার চেষ্টা করেছি, আগামী দিনেও চেষ্টা করব। তোমার আর একটা এপিসোড আমি রাখবো, ঠিক আছে, বড়লোক কি করে হওয়া যায়। ঠিক আছে, আমি আছি। ঠিক আছে।